পার্থ, আমাকে শুনতে পাচ্ছো? আমাকে দেখা যাচ্ছে? তোমাকে লাইন দেওয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ওখানে ইউটিউবে তো দেখা যাচ্ছে। আমাকে? হ্যাঁ, এই যে ঠিক আছে, ওকে। কথা হচ্ছে আমার ক্লিয়ার। ওকে, ফাইন। সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড তো শোনা যাওয়ার কথা। পোস্ট টুলস, শেয়ার স্ক্রিন, স্টার্ট ভিডিও অফ রাখি আপাতত। শেয়ার ডক্স, রিনেম আনমিউট করতে পারবে না আপাতত। রিকোয়েস্ট টু স্টার্ট। ওকে, ঠিক আছে। যারা এই যুক্ত হয়েছো, সবাইকে আজকের এই শেষ মুহূর্তের লাইভে স্বাগতম জানাচ্ছি। আশা করি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ। ইলমা, পার্থ, আশা করি সবাই পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ। পরবর্তীতে যারা এই লাইভটা দেখবে তাদের জন্য আমরা খুব আগামীকাল সকালবেলা পরীক্ষা, আমরা বেশি কথা বাড়াবো না, তবে একদম লাস্ট মুহূর্তের কিছু স্ট্র্যাটেজি যেগুলো শেয়ার না করলেই নয়। ঠিক আছে রিফাত, তুমি সবগুলো গ্রুপে দিয়ে দিয়েছো? আচ্ছা, তুমি তোমার হোয়াটসঅ্যাপে জুম লিঙ্কটা আছে, তাহলে সেটাও ওই পোস্টে দিয়ে দাও, যাতে তারা সরাসরি জুমে জয়েন করতে পারে। কমেন্টে দিয়ে দাও জুম লিঙ্কটা। ওকে, ঠিক আছে। ওকে, ফাইন। তো আমরা আহ, মূল কথা শুরু করি। সবাইকে প্রথমেই আমি একদম শুভকামনা জানাচ্ছি। আগামীকাল সকাল 10টা থেকে 11টা তুমি একটা পরীক্ষায় অংশ নিবা, যেটা না মেডিকেল ভর্তি পরীক্ষা, যেটার জন্য তুমি এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছ। আমি যতই বলি যে কোনো ধরনের টেনশন করো না, কিচ্ছু করো না। মানুষ আমরা সবাই, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু একটা টেনশন তো হয়ই পরীক্ষার আগে। যতই ভালো প্রস্তুতি থাক, একটা ভাগ্যের একটা ফ্যাক্টর থাকে, যেহেতু প্রশ্ন কেমন হবে সেটার যেহেতু একটা ফ্যাক্টর থাকে, একটা টেনশন তো থাকেই। যে সবকিছু আমাদের মন মতো হবে কিনা, সবকিছু আমি যেরকমটা চাই একদম ওরকম হবে কিনা। যখন মানুষের মন একটু দুর্বল থাকে, তখনই এই দুশ্চিন্তাগুলো এসে ভর করে। যে আমি যেমনটা চাই তেমনটাই কালকের প্রশ্ন হবে কিনা, আমি সবকিছু কমন পাবো কিনা। সবই ঠিক আছে। তো আগামীকালকে সকালে পরীক্ষা। আমি বিশ্বাস করি যে যারা এই মুহূর্তে লাইভটা দেখছো বা ভবিষ্যতে দেখবা, সবার যা যা পড়া সম্ভব তুমি গত 2-3 বছর ধরে, 2-2.5 বছর ধরে পড়ে ফেলছো, বা তোমার এইচএসসি যতটুকু সময় তুমি সেইটাতে এই যতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব তুমি সর্বোচ্চটাই নেওয়ার চেষ্টা করেছো। প্রিপারেশন একটা লেভেলের তো হয়েই গেছে। ঠিক আছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে এই যে তুমি পুরো পথ দৌড়াইলা একদম লাস্ট মুহূর্তে এসে, এখন তোমাকে ফাইনাল পুরো মাঠে বল নিয়ে দৌড়ালা, এখন গোলপোস্ট সামনে, গোলকিপারকে কাটিয়ে জাস্ট গোলটা দিতে হবে। তুমি অলরেডি লিওনেল মেসি, তুমি 10 জন 11 জন প্লেয়ারকে কাটিয়ে 10 জন প্লেয়ারকে কাটিয়ে ফেলেছো, শুধু গোলকিপার সামনে। ওকে পাস করে তোমাকে গোল দিতে হবে। যারা গোল দিতে পারবে তাদেরকে, তারা নিজের স্বপ্নটা পূরণ করতে পারলো, বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারলো। আর আমি চাই না যে এই মুহূর্তে যে লাইভে আছো তারা কেউ কালকের গোলটা মিস করুক। তো আমার মনে হয় যে আমি গত 13 বছর ধরে এই ফিল্ডে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই ফিল্ডে পড়াচ্ছি। আহ, কয়েক হাজার স্টুডেন্ট কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমার সাথে কানেক্টেড ছিল। সবার উত্থান পতনের গল্পগুলো আমি জানি, কোথায় গিয়ে আসলে মানুষ পা হড়কায়। এবং আমি নিজে যেহেতু এই জিনিসটা ফেস করে এসেছি, মেডিকেল ভর্তি পরীক্ষার এই জিনিসটা ফেস করে এসেছি, সেই জন্য আমার মনে হয় যে লাস্ট মুহূর্তে আমার এই কথাগুলো সবার একটু হলেও একটু হলেও কাজে লাগবে। ঠিক আছে। তো যারা এই মুহূর্তে দেখছো, জাস্ট আমাকে এইটুকু বলো, আগামী 20 মিনিট আমি লাইভ নিব। এই 20 মিনিট শুধু রিল্যাক্সে আমার কথা শুনবা। পৃথিবী একদম চুলায় যাক, তুমি একদম রিল্যাক্সড হয়ে যাও। সবাই আমাকে একটু চ্যাটে, জুমের চ্যাটে হোক বা যারা ইউটিউবে দেখছো, এইটুকু কমেন্ট করো যে ভাই রিল্যাক্সড, যাতে আমি তোমাদের সাথে কানেক্ট করতে পারি। প্রত্যেকের সাথে কথা বলবো, তার আগে আমি চাই যে তোমরা রিল্যাক্সলি আমার কথাটা শোনো। সবাই আমাকে বলো তোমরা রিল্যাক্সলি শুনছো কিনা। সুন্দর, রিল্যাক্স। থ্যাংক ইউ সো মাচ। তো আগামীকালকের পরীক্ষায় যখনই তোমার মনে পড়বে যে পরীক্ষা খুব, এই প্রশ্ন কমন পাচ্ছি না, পরীক্ষাটা মনে হয় কঠিন, মনে হয় আমি চান্স পাচ্ছি না, ভুল করে ফেললাম, তোফায়েল ভাইয়ার এই কথাটা মনে রেখো
যে রিল্যাক্স। পরীক্ষার হলে আগামীকালকে যদি আমাকে বলো ভাইয়া আমাকে একটা মোটিভেশন দেন, একটা একটা স্ট্র্যাটেজি বলেন ভাইয়া প্লিজ একটা, আমি তোমাকে বলবো রিল্যাক্স। একদমই রিল্যাক্স। রিল্যাক্স করার একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি ক্লাসের শুরুতেই, এবং আগামীকালের পরীক্ষায়। এটাকে বলে রুল অফ ফোর। রুল অফ ফোর। যখনই তোমার ব্রেনটা খুব চলছে, চারপাশে দেখে, কালকে তুমি পরীক্ষার হলে গেলা, শত শত হাজার হাজার স্টুডেন্ট, তোমার পরীক্ষা, হাজার হাজার স্টুডেন্ট, মাথায় অনেক কিছু ভর করছে, হঠাৎ করে মনে পড়ে গেল আরে আমার তো করোটিক্স নাই, ওই জিনিসটা মনে নাই। তখনই যখনই ব্রেনটা অনেক কিছু চিন্তা করতে চাইবে, তখনই জাস্ট ব্রেনকে কন্ট্রোল করতে হবে। এটা হলো এক নাম্বার কাজ, রিল্যাক্স করা। কিভাবে? রুল অফ ফোর বলে কি করতে হবে, 4 সেকেন্ড ধরে বড় করে শ্বাস নিতে হবে। তারপর 4 সেকেন্ড শ্বাস নিয়ে আটকায় রাখতে হবে, এই যে শ্বাস নিতে 4 সেকেন্ড, আটকায় রাখবো 4 সেকেন্ড, ছাড়বো 4 সেকেন্ডে। তুমি এটা 3 থেকে 4 বার এখনই করো। দেখবা তোমার যে নার্ভ, তোমার যে ব্রেনটা অনেক বেশি দৌড়াচ্ছে, হার্টবিট বেড়ে গেছে, এটা কন্ট্রোল হয়ে আসবে। আগামীকালকে এই পরীক্ষা, এই সাগর, এই ঝড় পাড়ি দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো তোমার ব্রেন। আর ব্রেনকে খুবই গুরুত্বপূর্ণ তুমি পরীক্ষায়, এরকম একটা পাবলিক পরীক্ষায় ব্রেনকে কন্ট্রোল করা, এইটা একদম বৈজ্ঞানিক প্রমাণিত। তুমি যদি বড় বড় দম নাও, 4 সেকেন্ড ধরে শ্বাস নাও, 4 সেকেন্ড হোল্ড করে রাখো দমটা, এবং দেখবা তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার ব্রেন অনেকটুকু কন্ট্রোলে এসেছে। এতেও যদি কাজ না হয়, এক নাক দিয়ে শ্বাস নিবা 4 সেকেন্ড ধরে, আরেক নাক দিয়ে 4 সেকেন্ড ধরে ছেড়ে দিবা। আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে ব্রেন ঠান্ডা হয়ে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট ভাই আপুটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা মুসলমান, আমরা যারা বা অন্য ধর্মের, আমরা সবাই দোয়া দুরূদ পড়ি, আল্লাহ পাকের কাছে দোয়া দুরূদ পড়ি। দোয়া দুরূদ পড়লে আল্লাহ পাক রহমত করবেন। পাশাপাশি ব্রেনটাকে কন্ট্রোল করাটা 1 নাম্বার গুরুত্বপূর্ণ। আজকে যতবার, আজকে আগামী কয় ঘন্টা আছে আর, এখন 12 ঘন্টা, 6 ঘন্টা, মোট 19 ঘন্টা আছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত, 19টা ঘন্টা আছে। আবারও বলছি, এই 19 ঘন্টা যখনই ব্রেন কন্ট্রোলে বাইরে চলে যেতে চাইবে, অসংখ্য চিন্তা আসতে পারে, সারা জীবনের সকল চিন্তা আজকে রাতে তোমার মাথায় আসতে পারে। নিজেকে রিল্যাক্স করতে হবে ছোট্ট ভাই এবং আপুটা। আমি দেখো এখনো কিন্তু পড়ালেখার কথা বলিনি, কারণ এই ধরনের বড় বড় পরীক্ষায়, এই ধরনের জায়গায় মানুষের এই ছোট্ট স্ট্র্যাটেজিগুলোই মানুষকে একদম ছিটকে দেয়। তুমি যদি আমাকে বলো যে ভাইয়া গত 12 বছরে কি শিখেছেন, আমি এইটা বলবো, যারা পরীক্ষাটাকে একদম খুব স্বাভাবিকভাবে নেয়, পরীক্ষার হলে খুব সিম্পলি যায়, সিম্পলি চিন্তা করে পরীক্ষা দেয়, তারাই চান্স পায়। যারা দিন দুনিয়ার সবকিছু চিন্তা করে, সারা জীবনের স্বপ্নকে সাথে করে নিয়ে যায়, বাবা মায়ের স্বপ্নকে সাথে করে নিয়ে যায়, চান্স না পেলে আমার কি হয়ে যাবে এইসব সাথে করে নিয়ে যায়, তাদের পরীক্ষা ভালো হয় না। কথাটা আমি তোমাকে লিখে দিলাম। কথাটা ব্রেনের মধ্যে ঢুকায় নাও, খুবই গুরুত্বপূর্ণ। কথাটা সবাই ব্রেনের মধ্যে ঢুকায় নাও। সবাই আমাকে কথা দাও যে কালকে যখনই, আজকে থেকে আগামী 25 ঘন্টা, আগামী কালকে দুপুর পর্যন্ত একদম নিজেকে, নিজের ব্রেনটাকে তুমি কন্ট্রোল করবা। কিভাবে করবা? এই ব্যায়ামটা খুব ইফেক্টিভ ব্যায়াম, আমি নিজেই পরীক্ষার আগে নিয়মিত করি, যখনই মনে হয় যে অনেক কিছু চিন্তা করছি তখনই কন্ট্রোল করি। ইনশাল্লাহ এটা হলো 1 নাম্বার স্ট্র্যাটেজি। তাহলে 1 নাম্বার স্ট্র্যাটেজি কি? নিজের ব্রেনকে কন্ট্রোল করতে হবে। এবং আজকে, আগামীকালকে, এখন তোমার 2 নাম্বার স্ট্র্যাটেজি কি হবে? 2 নাম্বার স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট ভাইয়া এবং আপুটা। মনে রাখতে হবে কালকে যে পরীক্ষার হলে যাচ্ছ, চিন্তাটা থাকবে একদম পরিষ্কার, তুমি আসলে কি করতে যাচ্ছ। খেয়াল করো, 1.5 লক্ষ বাচ্চা পরীক্ষা দিবে না 1.5 কোটি বাচ্চা পরীক্ষা দিবে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাক, কালকে যদি কেয়ামত হয় 10টা থেকে 11টা, তোমার কিচ্ছু যায় আসবে না। তোমার চোখ জাস্ট এবং জাস্ট, তোমার চোখ থাকবে জাস্ট এবং জাস্ট ওই পরীক্ষার 100টা প্রশ্নে। পৃথিবীর কোনো কিছু নিয়েই তুমি আগামী 24 ঘন্টা প্রভাবিত হবা না। পৃথিবীতে ঝড় চলে আসুক, বাংলাদেশে যাই ঘটনা ঘটুক, সুনামি আসুক, তোমার শুধু একটাই চিন্তা থাকবে, কালকে আমাকে ঠান্ডা মাথায় 100টা প্রশ্ন পড়তে হবে, ওই প্রশ্নটা নিয়েই চিন্তা করতে হবে, ওই প্রশ্নটার উত্তরটা চিন্তা করে উত্তর করে আসতে হবে। আর কোনো চিন্তা নাই। চান্স পাবো কি পাবো না এই চিন্তা করা যাবে না, চান্স না পেলে কি হবে এই চিন্তা করা যাবে না,
হায় হায়, আমার তো আমার 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 কি হবে, আমি তো পারছি না কোনো কিছু। এইগুলো একটাও চিন্তা করা যাবে না। এই প্রত্যেকটা চিন্তা তোমার পরীক্ষার জন্য ডেট্রিমেন্টাল, ক্ষতিকারক। তুমি এটা পরীক্ষা দেওয়ার পরে টের পাবা। মানুষের এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমার ব্রেনে যদি 100 কোটি নিউরন থাকে, 100 কোটি নিউরন যাতে শুধুমাত্র 100টা এমসিকিউ নিয়েই ভাবে, শুধু পড়ালেখা নিয়ে ভাবে, একটা নিউরনও যাতে অন্য কিছু নিয়ে না ভাবে, যখনই তুমি ভাববা তখনই কিন্তু তোমার ব্রেনের যে ইফিসিয়েন্সি আছে সেটা নষ্ট হবে। তোমার চিন্তা করার ক্ষমতাটা নষ্ট হবে একটা এমসিকিউ নিয়ে। এবং এই ভয় একবার পেয়ে গেলে তুমি আর চিন্তা করে পরীক্ষায় উত্তর দিতে পারবা না। তাহলে 1 নাম্বার বললাম, ব্রেনকে কন্ট্রোল করা। কিসের জন্য কন্ট্রোল করা? শুধু লক্ষ্য থাকবে কালকে আমাকে 100টা এমসিকিউ দাগাতে হবে। কথা ক্লিয়ার? এই পর্যন্ত যা যা বললাম জিনিসটাকে রিলেট করতে পারছো? আমি কি বুঝাতে পারছি? আমাকে একটু বলো তো, দিন দুনিয়ার চিন্তা আসছে কিনা, কমেন্টে বলো। আমি এটুকু বলে পুরো স্টেট যেটা বলে, তারপর তোমাদের যদি কেউ আমার সাথে কথা বলতে চাও, আমি কথা বলতে রাজি আছি। ঠিক আছে? ওকে। ওকে, ফাইন। সুন্দর। ক্লিয়ার। থ্যাংক ইউ। লাস্ট ওয়ান, 3 নম্বর স্ট্র্যাটেজি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোর একটা, খুবই গুরুত্বপূর্ণ। মন মন সবাই এটা মন দিয়ে শোনো। কালকে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, 100টা এমসিকিউ। 1 নম্বর কথা, 1 নম্বর কথা, তুমি এইটুকু আগে বুঝে যাও, এখনই বুঝে যাও, তুমি 100তে 100 পাবা না। তুমি যদি, তুমি কেন, কেউই 100তে 100 পাবে না। সেটা যেভাবেই হোক, যতই মেধাবী হোক, 100তে 100 পাওয়া সম্ভব না। এইটা আগে জেনে নিতে হবে যে আমি 100তে 100 পাচ্ছি না। তাহলে তোমার প্রথম প্রশ্নটাই তুমি যখন পরীক্ষার হলে গিয়ে দেখলা যেটা আনকমন, এটা একটা সাধারণ জ্ঞান এসেছে ধরো, এবং সেটা তোমার কমন পড়েনি, বা একটা ইংলিশ প্রশ্ন আসছে যেটা তোমার কমন পড়েনি, বা প্রথম প্রশ্নটি আসছে জীববিজ্ঞান, কোষ এর গঠন, কিন্তু তোমার এটা কমন পড়েনি, হতে পারে না? হতেই পারে। দ্বিতীয় প্রশ্নটা সলভ করতে গেলা, এটাও পারছো না, হতেই পারে। তৃতীয় প্রশ্নটা সলভ করতে গেলা, এটাও পারছো না, হতেই পারে। খুব ভালো মতো শোনো, এই যে প্রথম 3টা প্রশ্নে পারলা না, মানুষ তো, আমরা সবাই মানুষ তো, ব্রেনটা কিভাবে নষ্ট হয়ে যায়। জাস্ট তুমি যদি আগে থেকে ব্রেনকে সেট আপ দিয়ে না রাখো, পরীক্ষাটা ধ্বংস হয়ে যাবে। প্রথম 5টা প্রশ্ন যদি কোনো কারণে ভালো দাগাতে না পারো, তোমার মনে হবে যে আজকে আমি গেছি, যতই পড়ালেখা করা থাকুক বাচ্চারা, একদম 12টা বেজে যায়। আমি বললাম তো, কালকের সিনারিও মেন্টাল প্রিপারেশন থাকবে, যতই আমার প্রথম 5টা প্রশ্ন আনকমন আসুক, আনকমন পাইলা সুন্দর করে হাসি মুখে হালকা করে পেন্সিল দিয়ে মার্ক করে দিবা যে এইটা আমি দাগাবই না, বা দাগাবো না, বা পরে দাগাবো। 100টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন এমন থাকবে যেটা কোনোদিন ইহজন্মে দেখোইনি, এমনও হতে পারে। হয়তোবা দেখেছো, হয়তোবা পারছো না, কিন্তু ধরে রাখতে হবে মিনিমাম 5টা প্রশ্ন থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জিকে মিলিয়ে 5টা প্রশ্ন থাকবে যেটা ইহজন্মে কখনো দেখোনি। খুবই গুরুত্ব, কিন্তু পরীক্ষায় এসেছে। আমরা আমরা যা পড়াইছি, আমরা কেন, বাংলাদেশে যেই মেডিকেল অ্যাডমিশন কোচিং করাইছে, কারোই ক্ষমতা নেই 100তে 100টা প্রশ্ন হুবহু সব কমন ফেলায় দেওয়ার, সব বই খাতা মিলায়। তো প্রত্যেকেরই এমন থাকবে যে 5টা প্রশ্ন কোনোদিন চোখে পড়েনি। সেটা যদি 1 নম্বরে থাকে, সুন্দর করে গোল করে দিবা, সাথে সাথে ওইটা চিন্তা ছড়ায় সরাই দিতে হবে। আমাদের লক্ষ্য এবং 2 নম্বর প্রশ্ন পারলা না, সুন্দর করে গোল করে দিয়ে 3 নম্বর প্রশ্ন দাগাইতে হবে, 3 নম্বর প্রশ্ন দাগানো শুরু করতে হবে, এবং ওই 1 আর 2 নিয়ে আর চিন্তা করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। প্রত্যেকটা প্রশ্নের মার্ক একই, কিন্তু তুমি যদি 1 আর 2 নিয়ে ভাবতে থাকো, তুমি কিন্তু পরবর্তী প্রশ্নগুলোতে ভালো পারফর্ম করতে পারবে না, জানা জিনিস ভুল হবে, চিন্তাটা ভুল পথে চলে যাবে, শর্ট সার্কিট হবে। পরীক্ষার হলে এরকম শর্ট সার্কিট আমাদের নিয়মিত হয়। আমরা কনসেপ্টটা চিন্তা করতেই ভুল করে ফেলি। বুঝাতে পারলাম? একদম খুব সিলি মিস্টেক হয়। এই সিলি মিস্টেকগুলো কখন হয়? যখন আমাদের ব্রেইন অন্য কিছু নিয়ে অকুপাইড থাকে। তোমার ব্রেইন যাতে অন্য কোনো কিছু নিয়ে অকুপাইড না থাকে, ব্রেন থাকবে একদম খোলা। 3 নম্বর, তাহলে কি স্ট্র্যাটেজি বললাম? 4টা স্ট্র্যাটেজি বলবো কালকে সফলতার জন্য। 3 নম্বর স্ট্র্যাটেজি বললাম, যদি আনকমন পাও, একটা সেকেন্ডের জন্য প্যানিক করবা না। ধরে রাখবা যে 10টা প্রশ্ন আমার না দাগালেও আমি ঢাকা মেডিকেলে চান্স পেতে পারি। তুমি যদি 90টা দাগায় আসো, 90টা যদি শিওর হও, তুমি ভাই টপ 10 এর জায়গা করে নিচ্ছ। 10টা দাগাবার দরকারই পড়বে না। তার মানে 10টা প্রশ্ন এরকম থাকতেই পারে, সেটা 1 নম্বরই থাকুক, 10 নম্বরই থাকুক, 100 নম্বরই থাকুক, যেখানেই থাকুক, দ্য স্ট্র্যাটেজি উড বি হাসি মুখে ওই প্রশ্নটাকে বিদায় দিয়ে দেওয়া। যদি মুসলমান হও, এই প্রশ্নটাকে বলবা ফি সাবিলিল্লাহ। আর যদি অন্য ধর্মের হও, তোমাকে আমি সৃষ্টিকর্তার ভোগে উৎসর্গ করে দিলাম। সব প্রশ্ন তো তোমার উত্তর করা দরকার নাই। এবং এইটা কিন্তু খুব স্টুডেন্টরা ধরে নেয়, যে আমাকে দিয়ে মনে হয় হচ্ছে না। প্রিয় ভাইয়া এবং আপুটা,
এবার আসবে 4 নম্বর স্ট্র্যাটেজি। আমি তোমাকে গ্যারান্টি দিব আমরা যা পড়াইছি হুবহু 90% প্রশ্ন আসবে, হুবহু। যারা প্রশ্ন বানাবে তারা কোথা থেকে প্রশ্ন বানাবে? তুমি গত 10 বছরের প্রশ্ন চাইলে এখন উল্টায় একবার চোখ বুলাইতে পারো। কোথা থেকে প্রশ্ন বানাইছে? এই বইগুলা থেকেই তোমাদেরকে যা পড়ানো হয়েছে। এবং তুমি এগুলো পড়তে পড়তে ভাজা ভাজা করে ফেলছো, হেবজো করে ফেলেছো। শুধু কালকে গিয়ে সঠিক উত্তরটা দাগাতে হবে। সঠিক উত্তরটা তুমি তখনই দাগাতে পারবা যদি তুমি জাস্ট নিজের উপরে ভরসা রাখো। যখন মানুষ মনে করে আমি পারবো না, তখন যেটা শিওর সেটাও মনে হয় যে এটা কি শিওর আছি আমি, এটা তখন আর দাগায় না। তো আমি আমার স্ট্র্যাটেজিটা তোমার সাথে শেয়ার করি। পরীক্ষার হলে আমি গেলাম, প্রথম প্রশ্নটাই আমার কাছে একটু মনে হলো যে এখানে 4টা উত্তরই সঠিক। নিচের কোন প্রশ্নটি সঠিক নয় নিউক্লিয়ার সম্পর্কে? খেয়াল করো, এটাকে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের সকল জৈবনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। স্তর বিশিষ্ট পর্দা দিয়ে আবৃত, সাইটোপ্লাজমের গুরুত্বপূর্ণ আবরণ। আমার কাছে এটা 1 নম্বর প্রশ্ন ছিল আমার। 10টা 1 বাজে, ধরো 10টা 2। আমার এক দেখায় মনে হলো যে এখানে তো 4টা অপশনই সঠিক। ভালো মতো যখন আমি খেয়াল করলাম, সাইটোপ্লাজমের গুরুত্বপূর্ণ অপশন কথাটা দেওয়া, এটা হবে, এটা সাইটোপ্লাজমের অংশ না, এটা তো প্রোটোপ্লাজমের অংশ। এই যে ঠান্ডা মাথায় ব্রেনটা খুললে খুলে গেল আমার। পরে প্রত্যেকটা প্রশ্ন আমি বড় বড় চোখ করে তাকাতাম, কি বলেছে, সঠিক নাকি সঠিক নয়। অপশনগুলো ভালো মতো একবার পড়তাম, খুব গভীরভাবে পড়তাম। সাথে সাথে ব্রেনের মধ্যে একটা উত্তর তৈরি হয়ে যেত। প্রশ্ন পড়া মাত্রই, অপশন দেখা মাত্রই তোমার সাবকনশিয়াস ব্রেন তোমাকে একটা উত্তর দিয়ে দিবে। তুমি, তোমাকে মুখস্থ করে যেতে হবে না, তোমার ব্রেনে অলরেডি যা যা পড়েছো গত 6 মাসে সব রেডি হয়ে আছে। তুমি দেখবা যে যখনই অপশন 4টা পড়লা তোমার মনে হবে এটাই উত্তর। 4টা অপশন ভালো করে পড়ে ওইটাকে উত্তর দাগাই দিবা। বেশি ঘাটাঘাটি করার আর দরকার নাই। প্রশ্নটা খুব ভালো করে পড়বা, অপশন 4টা ভালো করে পড়বা, সাথে সাথে ব্রেন একটা উত্তর বলে দিবে যে এটাই উত্তর, ওইটাই দাগাই দিবা। যেইটাকে মনে হবে যে এইটাই উত্তর সাথে সাথে ওটা দাগাই দিবা। কারণ এরকম একটা পাবলিক পরীক্ষায় আমাদের যখন আত্মবিশ্বাস কম থাকে, তখন আমাদের মনে হয় যে এটা আরেকটু শিওর হয়ে দাগাবো, আরেকটু শিওর হয়ে দাগাবো। তখন দিন শেষে দেখা যায় যে তুমি আর কনফিডেন্সের সাথে কোনোটাই দাগাতে পারছো না। 100টার মধ্যে 60টা প্রশ্ন থাকবে এক দেখায় তুমি উত্তর পেরে যাবা, ওই 60টা যাতে এক দেখায় উত্তর করা যায়। 20টা থাকবে যেইটা তোমাকে একটু চিন্তা করতে হবে, কিন্তু আমরা তোমাকে যা যা পড়িয়েছি তুমি এই 80 মার্ক ক্লিয়ারলি উত্তর করতে পারার কথা। একদম 60টা এক দেখায় দেখা মাত্র চিন্তা যেটা আসবে যেটাই উত্তর, অপশনে দেখবা গতে আছে, সাথে সাথে গতে দাগাই দিবা। ভিন্ন চিন্তায় যাবা না। তুমি এসিএস এর পরীক্ষায় যেভাবে অংশ নাও বা যে কোনো কোচিং এর পরীক্ষায় যেভাবে কনফিডেন্সের সাথে দাগাই দিছো, কালকের পরীক্ষাটা সেম কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে সাথে দাগাবা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা বলে এক্সট্রা চাপ নিজের উপরে নিয়ে নিবা না যে এটা মনে হয় ভুল হয়ে যাবে। যদি এরকম করো তাহলে 100টা প্রশ্নের কোনোটাই তুমি শিওরলি কনফিডেন্সের সাথে দাগাতে পারবা না। তোমার ভয় কাজ করবে যে আমি কি ঠিক দাগাচ্ছি, যদি ভুল হয়ে যায়। এরকম ভাবার সুযোগ নাই। কারণ প্রশ্ন ইজি হবে, মানে যেগুলো ইজি হওয়ার 60টা ইজি হবে, 20টা মডারেট হয়। এগুলা তোমার পারারই কথা, খুব সিম্পলি পারার কথা, ঘুমাইলেও পারার কথা। এমনকি মৃত্যু পথসজ্জায় তোমার তখন এগুলো পারার কথা। মেডিকেল ভর্তি পরীক্ষা হলেও পারতে হবে। আমি অসংখ্য স্টুডেন্টকে দেখছি, এই যে ভাইয়া মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি, এই টেন্ডেন্সিটাতে আর ঠিক মতো সাহসের সাথে নর্মাল একটা প্রশ্ন দাগাতে পারে না। নিচের কোনটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু, দেখা মাত্রই তো দাগায় দাগায় ফেলার কথা। এইটার জন্য সে দিন দুনিয়া হাতড়ায় বেড়ায় যে কোনটা কোনটা ছিল, কনফিউজড হয়ে যায়। আবারও বলছি, তুমি যদি এখন থেকে পড়া একদমই বাদ দিয়ে দাও তাতে কিচ্ছু যায় আসে না। বেলা 4টা থেকে তুমি যদি কিছুই না পড়ো, তুমি বেলা 4টা থেকে যদি একদমই না পড়ো, কিচ্ছু যায় আসে না যদি এই আত্মবিশ্বাস থাকে যে আমি যা পড়ছি তা দিয়েই হবে। এইটা করার জন্য আত্মবিশ্বাসী হতে হবে যে আমি যা পড়েছি তা দিয়েই চান্স পাবো। এই মন মানসিকতা নিয়ে যদি পরীক্ষার হলে যাও তাহলে পরীক্ষা ভালো হবে। যা পড়েছে তা দিয়েই চান্স পাবো, দেখা মাত্র উত্তর করে দিব। প্রশ্ন খুব ভালো করে পড়বো, উত্তর খুব অপশন খুব ভালো করে পড়বো, এবং যা পড়েছে তা দিয়ে আমার চান্স হবে। এই যদি আত্মবিশ্বাস নিয়ে যাও, তোমাকে তোমার চান্সকেও আটকাতে পারবে না। এই স্ট্র্যাটেজির বাইরে যেই যাবে তার কালকের পরীক্ষায় বেশ কিছু সিলি মিস্টেক হবে, তার কালকের পরীক্ষায় বেশ কিছু পারা জিনিস সে ভুল করবে, এবং তার কাছে কালকের পরীক্ষায় পড়া জিনিসটা তার পরীক্ষা হলে মনে আসবে না। কি কি বললাম? আজকে আগামী 24 ঘন্টা ব্রেন সম্পূর্ণ রিল্যাক্স থাকবে, রিল্যাক্সের ব্যায়াম শিখাই দিলাম। তোমার চিন্তা থাকবে শুধুমাত্র 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 100টা এমসিকিউ নিয়ে, শুধু এমসিকিউ পেরে আসতে হবে। আগামী 24 ঘন্টা পৃথিবীর কোনো কিছু নিয়ে চিন্তা করা যাবে না। 3 নম্বর স্ট্র্যাটেজি কি বললাম? আমাকে মনে করে দাও, 3 নম্বর স্ট্র্যাটেজি কি বললাম? 3 নম্বর স্ট্র্যাটেজি কি বললাম?
কমন না আসলে ভয় না পেতে, ভেরি গুড, ইয়েস। কমন না আসলে 10টা প্রশ্ন সৃষ্টিকর্তাকে উৎসর্গ করে দিয়ে যাও, আল্লাহকে 10টা প্রশ্ন দিয়ে রাখো, সৃষ্টিকর্তাকে 10টা প্রশ্নের ভাগ দিয়ে রাখো যে হে আল্লাহ এগুলো তুমি দেখো, আমাকে 90টা নিয়ে খেলতে দাও। 4 নাম্বার, যেটা মনে হবে উত্তর দাগাই দিবা সাথে সাথে, ঘাটাঘাট। ক্লিয়ার? ক্লিয়ার? এবং এটা তখনই পারবা যখন বিশ্বাস করবে যে আমি চান্স পাবোই। আর যদি মনে করো আমি চান্স পাবো না, আল্লাহ তোমাকে বাঁচাক, বিশ্বাস নিয়ে যেতে হবে যে আমি চান্স পাবোই, দুনিয়া উল্টে যাক, প্রশ্ন যতই কঠিন হোক আমি চান্স পাবো, প্রশ্ন যত সহজ হোক আমি চান্স পাবো, প্রশ্ন অ্যাভারেজ হোক আমি চান্স পাবো। এই হলো 4টা স্ট্র্যাটেজি। এই 4টা স্ট্র্যাটেজি, আবারও বলছি, এর বাইরে যেই যাবে বিপদ তোমার কপালে অপেক্ষা করছে। দুস এক না, ক্লিয়ার করে দিয়ে রিল্যাক্স থাকতে হবে। ঘুমাইতে রাতে ঘুমাতে পারলাম না ভাইয়া, দিনটাই তো খারাপ শুরু হবে। চিন্তা হবে শুধুমাত্র কালকে 100টা প্রশ্ন আমার সুন্দর করে দাগাতে হবে সেইটা নিয়ে। চান্স পাবো পাবো না, দুশ্চিন্তাকে একদম ডাস্টবিনে ছুঁড়ে মারো। 3, কমন আসবেই না 10টা প্রশ্ন, ধরেই পরীক্ষা হলে যাবা, তাহলে আর চাপ লাগবে না। 4, এতদিন যেভাবে পরীক্ষা দিয়েছো ঠিক সেভাবেই পরীক্ষা দিবা, অনলি দেন ইউ ক্যান এক্সপেক্ট তুমি একটা ভালো রেজাল্ট করবা। এর বাইরে যারাই পরীক্ষা স্ট্র্যাটেজি নিবে, থ্যাংক ইউ। ক্লিয়ার? আশা করি আমি জিনিসটা বুঝাতে পেরেছি। আমি জানি না যে যারাই ভয় পাচ্ছো, যারাই কান্না করছো, আল্লাহ তোমাদের অন্তরে আত্মবিশ্বাস দিক। প্রিয় ভাইয়া আপুটা, চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো স্টুডেন্টরা চান্স মিস করে শুধু আত্মবিশ্বাসের অভাবে এবং ভয় পেয়ে। যারা চান্স পাওয়ার কিন্তু চান্স পায় না, দুটোই কারণ, ভয় পেয়ে দুশ্চিন্তা করা, দুশ্চিন্তা করে ভয় পাওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া, এই কারণে। অ্যাভারেজ স্টুডেন্টরা ভালো চান্স পায়, তারা প্রচন্ড রিল্যাক্স থাকে, উড়াধুরা পরীক্ষা দিয়ে চলে আসে, রেজাল্ট চান্স পেয়ে যায়। ক্লিয়ারলি বলে দিলাম, লাস্ট মোমেন্টে তোমাদেরকে এখন আর একটা লাইনও আমি পড়াবো না, কোনো কিছুই বলবো না যে কোন টপিকটা গুরুত্বপূর্ণ, দিস ইজ, এই মুহূর্তে এটা পুরো নাল এন্ড ভয়েড। এখন আর যে এতদিন পড়ালেখা করছে তার কাছে আজকে যদি সে নাও পড়ে কালকে সে চান্স পাবে, যে এতদিন কিছুই পড়ালেখা করেনি সে যদি আজকে দিনটা উল্টায় দেয় তার পক্ষে চান্স পাওয়া সম্ভব না। এই মুহূর্তে একটাই জিনিস গুরুত্বপূর্ণ, এবং সেইটা হলো এই মেন্টাল স্ট্র্যাটেজি। বড় বড় ম্যাচের আগে প্লেয়াররা এই কাজটাই করে। ঠান্ডা মাথায়, তোমার যদি সিট পড়ে ঢাকা ভার্সিটিতে, তোমার যদি সিট পড়ে ইডেন কলেজে, তোমার যদি সিট পড়ে অন্য কোথাও, তুমি কল্পনা করে নাও যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা হলে বসে পরীক্ষা দিচ্ছ, চারপাশে সারাউন্ডিং চুলায় যাক, তুমি, তোমার সম্পর্ক হবে শুধু প্রশ্নটা, অপশনগুলো ওএমআরে দাগাবো, প্রশ্ন অপশন ওএমআরে দাগাবো। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এইটুকু স্ট্র্যাটেজি। এবার পরীক্ষার হলের কয়েকটা স্ট্র্যাটেজি বলে দেই, খুব মন দিয়ে শুনে নাও। পরীক্ষার হলে সময় এক্স্যাক্টলি 1 ঘন্টাই পাবা। 1 ঘন্টার আগে তুমি ওএমআর এ কোনো কিছু পূরণ করতে পারবা না। তো যখনই তুমি ওএমআরটা পেয়ে গেলা 10টার দিকে, সবার আগে প্রশ্নটা দেখে নিবা যে ওএমআরটা পুরোপুরি প্রিন্ট করা আছে কিনা, 100টা প্রশ্ন ঠিকঠাক মতো প্রিন্ট করা আছে কিনা। এটা হবে তোমার 1 নাম্বার কাজ। দেখে নেওয়ার পর ঠান্ডা মাথায় রোল নাম্বার ফিল আপ করবা, খুব ঠান্ডা মাথায়। তারপর প্রশ্ন ফিল আপ করা শুরু করবা। তার মানে তোমার আসলে সময় কিন্তু 55 মিনিট, খুবই গুরুত্বপূর্ণ। তোমার সময় কিন্তু 55 মিনিট, কারণ 5 মিনিট আমাদের এইসব করতেই চলে যাবে, রোল নাম্বার পূরণ করা এবং ইনভেজিলেটর সাইন দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 মিনিট কিন্তু এসব করতে চলে যাবে, এটার জন্য এক্সট্রা টাইম পাবা না। 55 মিনিট 100 প্রশ্ন দাগাতে হবে। তার মানে আমাদেরকে প্রত্যেক 10 মিনিটে, প্রত্যেক 9 মিনিটে অ্যাকচুয়ালি 20টা করে প্রশ্ন দাগাতে হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলবো তুমি 45 মিনিটেই 100টা প্রশ্ন পড়ে দাগাই শেষ করবা। এর মধ্যে হয়তো তুমি দাগাইছো 80টা, কিন্তু 100টা প্রশ্ন তোমার পড়া থাকবে। শেষ 10 মিনিট মাথা ঠান্ডা করে যেগুলো পারোনি সেগুলো দাগাবার চেষ্টা করবা। স্ট্র্যাটেজি ঠিক করবা, তুমি কি 90 প্লাস দাগাবা নাকি যা দাগাইছো তাতেই সন্তুষ্ট থাকবা, এটা তোমার উপর নির্ভর করবে। আমাকে যদি বলো ভাই কতগুলো দাগানো বুদ্ধিমানের কাজ, অবশ্যই ভালো পারলে 90টা প্লাস দাগানোটা বেস্ট কাজ। ডিএমসি তে পড়তে চাইলে তো 90 প্লাস দাগাতেই হবে। মেডিকেলে যারা ভালো পরীক্ষা দিতে চায় 90 প্লাস দাগানোটা বুদ্ধিমানের কাজ, কিন্তু ডিপেন্ড করে প্রশ্ন কেমন হয়েছে। প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে বেশি দাগাবার সুযোগ নেই, কিন্তু প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে অবশ্যই মার্ক অনেক বেশি আসবে। ভালো মার্ক পেতে হলে ভালো বেশি দাগাতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু সময় খুবই গুরুত্বপূর্ণ। শেষের দিকে পালপিটিশনে তাড়াহুড়া করতে গিয়ে অনেকগুলো প্রশ্ন পড়তে পারবা না, না পড়তে পেরে ভুল করবা। খুব কমনলি এই ঘটনা ঘটে, কত পরীক্ষার হলে এই ঘটনা ঘটে, কত পরীক্ষার থেকেই দেখলাম শেষের দিকে পাস পারা। এখানে কিন্তু প্রত্যেকটা মার্ক গুরুত্বপূর্ণ ভাইয়া, প্রত্যেকটা মার্ক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা সলভ করতে 3 মিনিট নিলা, আর শেষের 3টা প্রশ্ন সলভ করতে 30 সেকেন্ড নিলা। এমন কিন্তু না যে শেষের 3টা প্রশ্নে মার্ক কম আর প্রথম প্রশ্নটাতে মার্ক বেশি পাবা, জিনিস কিন্তু একই। সেজন্য টাইমে সবাই জোর দিবা। ঘড়ি থাক, ঘড়ি নিয়ে যেতে পারবা না, রুমে ঘড়ি থাকবে, সেই জন্য টাইম অনুসারে দেখে দেখে
টাইম মতো দাগাবার চেষ্টা করবা। 1 ঘন্টা সময় খুবই গুরুত্বপূর্ণ তোমার স্বপ্নের সাথে। বুঝে তোমরা অলরেডি প্রিপেয়ার্ড, আমার দরকার ছিল স্ট্র্যাটেজি শেয়ার করা, যা শেয়ার করে দিলাম। আর পরীক্ষার হলে যেতে যেতে দেরি করবা না। পরীক্ষার হলে বলা হয়েছে তোমাদেরকে 9টার মধ্যে প্রবেশ করতে, তুমি যাতে 8:30টার মধ্যে এক্সাম সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকো। হিউজ লাইন হবে, লাইন করে ঢুকতে হয়। ঢাকা ভার্সিটিতে হলে এটা একটু ধাক্কাধাক্কি কম হয়। অন্য সেন্টারগুলোতে, ইডেন কলেজে বা অন্য জায়গাগুলো যেগুলোতে গেট আছে বড় বড়, সেগুলোতে কিন্তু এরকম লোকের প্রচুর। তেজগাঁও কলেজ যাদের পরীক্ষা হবে, আমার কলেজ আমার পরীক্ষা তেজগাঁও কলেজে হয়েছিল, তো লাইন করে যাওয়া, যদি মোবাইল টোবাইল নিয়ে যাও সেগুলো আবার জমা রাখার একটা বিষয় থাকে। আর্লি মিনিমাম 8:30টার মধ্যে এক্সাম হলে যেতে সবাই পৌঁছাও। অবশ্যই সকালবেলা উঠে যারা মুসলমান চেষ্টা করবা নামাজ পড়ার। যারা অন্য ধর্মের, তোমার সৃষ্টিকর্তাকে ডাকবা আজকের দিনটা যাতে তোমার হয়, আল্লাহ পাকের কাছে, সৃষ্টিকর্তার কাছে এই ব্লেসিংসটা চাইবা। সকালবেলা অবশ্যই নাস্তা করবা, সুন্দর মতো ভরপেট নাস্তা করবা। দিস ইজ দ্য মাস্ট। পানির বোতল সাথে নিয়ে যাবা। কে কি বলে বলুক, আমি বলবো তুমি সাথে নিয়ে যাও, যদি ফেলে দিতে হয় ফেলে দিবা, সাথে নিয়ে যাবা যাতে শুধু পানি খাওয়ার জন্য তোমার পরীক্ষার হলে মূল্যবান 2 মিনিট নষ্ট না হয়। তবে এতটাও পানি এবং পরীক্ষা শুরু হওয়ার আগেই ওয়াশরুম ইউজ করে নিবা যাতে পরীক্ষার হলে ওই 1 ঘন্টার মধ্যে ওয়াশরুমে যেতে না হয়, 5 মিনিট নষ্ট না হয়। কথা ক্লিয়ার? পরীক্ষার সময় ওয়াশরুমে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যারা বোরকা পরবা, যারা কান ঢেকে নাও, হিজাব পরো, কান খোলা রাখতে হবে, এটা কিন্তু বাধ্যবাধকতা নিয়ম। তো এই জিনিসটা আগে থেকেই জেনে রাখবা। পরীক্ষার হলে এক্সেসিভ কারোর সাথে কোনো ধরনের বেয়াদবি করবা না, কোনো শিক্ষকের সাথে। যতই ঘটনা ঘটুক, ইউ শুড বি অলওয়েজ কাম। কোনো শিক্ষকের সাথে কোনো বিষয়ে আর্গুমেন্টে যাবা না। যদি ওএমআর এ ভুল করে ফেলো কোনো কারণে, প্রথম 15 মিনিট ওএমআর চেঞ্জ করে দিবে। তুমি স্যারকে বললেই ওএমআর চেঞ্জ করে দিবে। তুমি যদি স্যারকে বলো যে স্যার আমার এখানে এটা রোল নাম্বার পূরণ করতে ভুল হয়ে গেছে, প্রথম 15 মিনিটে চেঞ্জ করে দিবে। পরবর্তীতে কিন্তু এটা আর অ্যালাউ করা হয় না। সেজন্য সাবধানে যাই করবা পরীক্ষার হলে, সাবধানে ওএমআরটা পূরণ করবা। এবং এমন করবা না যে পূরণ করতে করতে রাবার দিয়ে মিশাতে মিশাতে ছিঁড়েই ফেললো ওএমআর। ওএমআর ডিসঅ্যালাউড হয়ে যাবে। কথা পরিষ্কার? পরীক্ষার হল রিলেটেড আমার মনে হয় এই জিনিসগুলো জানানো দরকার ছিল তোমাদেরকে। আমার ইনভিজিলেটর হিসেবে অভিজ্ঞতা থেকে আমি তোমাকে এইটুকু জানিয়ে দিলাম। তোমরা বেশ কিছু প্রশ্ন করেছো, আমি এখন সেগুলোর উত্তর দিব। ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন মনে হলে কি করব? ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন মনে হলে কি করব? ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন, ব্ল্যাঙ্ক যেটা মনে হবে ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে, এখানে আর কিচ্ছু করার সুযোগ নাই। যেটা ব্ল্যাঙ্ক সেটা তো ব্ল্যাঙ্ক কি, ফার্স্ট দেখা সেটাই দাগাবো, হ্যাঁ। আচ্ছা, 2বার ভাবতে গেলে উত্তর ভুল হয় একজন বলেছে। ঠিক আছে। আচ্ছা, প্রিপারেশন ভাইয়া, অ্যান্সার দুইটা থাকলে দুইটা দাগাবো কিনা? অ্যান্সার দুইটা থাকলে দুইটা, অ্যান্সার দুইটা থাকবে না, যেটাকে বেশি বেটার বলে মনে হবে সেটা দাগাবা। তোমরা এতদিন ধরে পরীক্ষা দিচ্ছ, এক্সামিনার আসলে কি চিন্তা করে, কি চিন্তা করছে, এটা তোমার হয়তো একটা আইডিয়া থাকতে পারে। তোমার কাছে মনে হচ্ছে কি দুইটাই সঠিক, কিন্তু সাধারণত এই ক্ষেত্রে কোনটা উত্তর হয়? বুঝাতে পারলাম? সাধারণত তুমি পরীক্ষায় কোনটাকে বেশি পাও? একটা উত্তর দাগাবা, দুই উত্তরে যাওয়ার দরকার নাই। ব্ল্যাঙ্ক উত্তর যদি একান্তই উত্তর না থাকে, যেমন বললো যে ধরো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, যদিও এটা আসবে না, জাস্ট উদাহরণ দিচ্ছি। অপশনে ধরো প্রধান উপদেষ্টার নামই নাই, তো এখানে তো দাগাবার কোনো অপশন নাই। এই ধরনের অভ্যাসগুলো দাগাবা না। কিন্তু দুইটা উত্তরে যাওয়ার চেষ্টা করো না, উত্তর শুড অলওয়েজ সিঙ্গেল। ভাই কোনটা তাহলে দাগাবো? যেটা সাধারণত বেশি বেশি গাইড বইগুলোতে থাকে, আমাদের কোচিং এর পরীক্ষাগুলোতে এইখান থেকে প্রশ্ন করলে এইটাই উত্তর হয়, সেইটা দাগাই দিয়ে আসবা। আমি আমার 12 বছর অভিজ্ঞতা থেকে তোমাকে এইটুকু একটা পরামর্শ দিয়ে দিলাম। দুই ডাবল থাকলে ডাবল দাগাবা না। ঠিক আছে? আচ্ছা, আর সব কোশ্চিন যদি ব্ল্যাঙ্ক থাকে ব্ল্যাঙ্ক উত্তর দিয়ে দিলাম। ইউটিউব থেকে লাইভ রেকর্ড থাকবে, ইউটিউবে তো লাইভ থাকবেই। যদি ভুল লেন্স দাগাই ফেলি পরে আসলটা মনে পড়ে তাহলে কি দুইটাই দাগাই দিব? ভুল হয়ে গেছে মানে হয়ে গেছে, ওই মার্কটা চলে গেছে। গ, 19-এর গ তুমি দাগাইলে 19-এর খ, মাফ। এটাতে আর ঘষাঘষি করো না। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া এক এক স্যারের বুক এক এক রকম ভাইয়া, যাদের প্রিপ অনেক ভালো তারা হয়তো আজকে না পড়লেও চলবে। যারা আমার মতো যাদের প্রিপারেশন অ্যাভারেজ লেভেল, তারা, আমরা একটা এসেনশিয়াল 500 টপিক দিয়েছিলাম, ওই টপিকগুলো চোখ বুলায় যাও। কেমিস্ট্রি ফিজিক্স অনুশীলনের এমসিকিউ সলভ করে যাও। আর ওই টপিকগুলো চোখ পারলে চোখ বুলায় যাও। এছাড়া আর কি বলতে পারি আমি? এক এক রাতে পৃথিবীর কোনো কিছু চেঞ্জ করা যায় না। ঠিক আছে। ওকে। তোমরা কি কেউ কিছু সরাসরি কথা বলতে চাও? চাইলে একটু জুমে যারা জয়েন করেছো তারা হ্যান্ড রেজ করো। আমি সরাসরি কথা বলতে চাই, না হলে আমার মনে হয় যে আর সময় নষ্ট করার সুযোগ নাই। এবং যখনই টেনশন লাগবে, রিল্যাক্স, রিল্যাক্স, চূড়ান্ত রিল্যাক্স। তোমাদের জন্য আমি আমার মন থেকে দোয়া থাকলো, আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো।
এই দোয়া থাকলো যাতে তুমি কালকে তোমার ব্রেনের সর্বোচ্চটুকু ব্যবহার করতে পারো, চিন্তা ভাবনা দুশ্চিন্তা যাতে তোমার ব্রেনটা নষ্ট না হয়ে যায়, তুমি যাতে বেস্ট স্টেজে তোমার সেরা খেলাটা পরীক্ষার হলে খেলে আসতে পারো। অনুশীলনীর উত্তর যদি ভুল থাকে তুমি সঠিক উত্তরটা দাগাবা, কারণ তুমি তো জানো না এটা অনুশীলনী থেকেই প্রশ্নটা করা হয়েছে। এমনও তো হতে পারে ওই স্যার এই প্রশ্নটা অন্য কোনো গাইড বই থেকে নিয়েছেন, যে গাইড বইটার আবার সঠিক উত্তর দেওয়া, হতেই তো পারে। ইউ জাস্ট অলওয়েজ, ইউ শুড অলওয়েজ গো ফর দ্য রাইট অ্যান্সার। ওটা যে অনুশীলনীতে করা হয়েছে, যারা এগুলো বলে অনুশীলনীতে ভুল, তার মানে ভুলটাই দাগাবা, ওরা বোকার স্বর্গে বাস করছে, বোকার স্বর্গে বাস করছে। ওকে, ইউটিউবে কিছু কমেন্ট এসেছে। ভাইয়া না থাক, যেগুলো জানার ছিল আপনি বলে দিয়েছেন। ঠিক আছে, তাহলে কেউ কথা বলবে না, থ্যাংক ইউ। আজকে রাতে 50-60টা শিওর দাগাতে পারলে হবে। আচ্ছা ভাই, যদি দেখি প্রথম দিকের গুলো না পারি তাহলে কি পেছন দিক থেকে অ্যান্সার করা যুক্তিসঙ্গত? আবারও বলছি, অ্যান্সার এক পাশ থেকে করে যাবা, চলার পথে অসংখ্য বাম্প আসবে, অসংখ্য বাধা আসবে, যেগুলো তুমি উত্তর করতে হয়তো বা পারছো না, যেগুলো উত্তর করতে পারছো না ওগুলোকে সুন্দর করে গোল করে দিবা, শেষে চিন্তা করবা। ওই ওই প্রশ্নগুলোকে হাসি মুখে বিদায় দিবা। আবারও বলছি, ওইগুলাকে মোটেই সম্মান দিবা না, ওইগুলোকে হাসি মুখে অন্যরকম সম্মান দিয়ে বিদায় দিয়ে দিবা। ওই প্রশ্নগুলোকে নিয়ে শেষে ডিল করবা। ওদের ওদের সাথে লড়াই করার দরকার নাই, ওদের সাথে লড়াই করার দরকার নাই। ঠিক আছে মাইশা? ইউটিউবে আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইচএসসি 26, এইচএসসি 25, ভাইয়া পড়ছি, রিভিশন দিচ্ছি মনে হচ্ছে, বড় ভাইয়া পুরা আমাদের জন্য অনেক দোয়া। বড় আচ্ছা, তাহলে ভাইয়া আপনি একজন ডক্টর, অনেক ভালো মানুষ, প্লিজ আমার জানার জন্য। এইচএসসি 26 ব্যাচের কোর্স আগামীকালকে শুরু হবে, যারা এইচএসসি 26 ব্যাচের আছো, আগামীকালকে আমরা কোর্স লঞ্চ করব। আগামীকাল মানে আগামীকাল শুক্রবার। ঠিক আছে ভাইয়া, আমার কলিজা ফেপড়ে নাড়িভুড়ি সব কাঁপছে, যাদের এগুলো কাঁপছে তাদের জন্য মায়ের হবে, মায়ের অনলাইন মায়ের দিব ধরে। যাদের কাপাকাপি হচ্ছে বললাম তো, মায়ের। কোশ্চেনে রাফ করা যাবে, কোশ্চেনে রাফ করা যাবে, কোনো সমস্যা নেই। কোশ্চেনে চূড়ান্ত রাফ করবা, যা লাগে তা করবা, কোশ্চেন তুমি জমাই দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। কোশ্চেনে অবশ্যই রাফ করা যাবে, ওএমআর এ কোনো ফুলের টোকা দিবা না, শুধু ওএমআর বৃত্ত ভরাট করবা। কোশ্চেনে রাফ করে হুন্দায় ফেলো, কোনো সমস্যা নেই, হ্যাঁ? ঠিক আছে। পেন্সিল কেন নেওয়া যাবে না? 100% পেন্সিল নেওয়া যাবে। পানি নিয়ে যাবা, কেউ যদি অ্যালাউ না করে ফেলে দিবা, অবশ্যই পানি নিয়ে যাবা। পেন্সিল কেন নিয়ে যাওয়া যাবে না? কোথায় বলা আছে পেন্সিল নিয়ে যাওয়া যাবে না? পেন্সিল অবশ্যই সাথে করে নিয়ে যাবা, কোনো অসুবিধা নাই। যদি কেউ কেউ যদি বলে যে ঝামেলা, ফেলে দিবা পেন্সিল ছুঁড়ে, এই যে সামনে জমা নিয়ে নেন। এগুলো কোনো ইস্যু না, এগুলো অজ্ঞতার ফলাফল। পেন্সিল কেন পেন্সিল দিয়ে ওই মার দাগাবা না, নিয়ে যাবা না মানে কেন নিয়ে যাবা না? পেন্সিল, পেন্সিলের সাথে কি যাবে, কি যায় আসে? ওএমআর ছিড়বো কিভাবে? ওখানে ডট ডট দেওয়া থাকবে, টুপ করে ছিঁড়ে ফেলবা। স্কেল বসায় ছিঁড়লে ভালো হয়। এটা ছেঁড়া খুব কঠিন কাজ না, ওখানে তুমি আস্তে ইজিলি ছিঁড়তে পারবা। রেজিস্ট্রেশন কার্ড আসলে লাগেই না, তুমি এই পরীক্ষা দিবা, তার মানে তুমি সবকিছু যাচাই বাছাই, তোমার অ্যাডমিট কার্ডটাই শেষ কথা। মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড রঙিন হলে আর কিছুই লাগে না। তারপরও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নেওয়া হয় শুধু অনেক সময় সন্দেহ হলে ভেরিফাই করার জন্য। কিন্তু আসলে কি লাগবে? তুমি একটা পরীক্ষা দিবা, এই পরীক্ষার অ্যাডমিট কার্ডই তো এনাফ। এটার সাথে আবার এইচএসসির সম্পর্ক কি? বাস্তবে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের আসলে কোনো গুরুত্ব নাই। ছোট্ট যে গুরুত্বটা, অনেকের ছবির সাথে অনেক সময় মিলে না, তোমার চেহারা ছবির মিললো না, তখন আমরা তোমার চেহারা, এইচএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের নাম টাম সবকিছু তিনটা জিনিস মিল করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। তো এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড থাকলেই হয়েছে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ভাইয়া রাতে জাস্ট অনুশীলনী এবং ভুলের খাতাটা রিভাইজ দিলে কতটুকু ইফেক্টিভ হবে? 100% ইফেক্টিভ হবে, অবশ্যই রিভাইজ দাও। যা মনে চায়, একজন বলো ভাই আজকে রাতে কি পড়বো, যা মনে চায় তাই পড়ো। যদি মনে করো কিছুই পড়বো না, সুন্দর করে বিছানায় শুয়ে ঘুমায় যাও। যদি মনে করে যে আমার ওই জিনিসটা দেখা দরকার, পড়ে ফেলি, পড়ে ফেলো। পরীক্ষার আগে রাতে পড়ার তো অন্যরকম ভালো লাগে কাজ করে। এমনও হতে পারে আজকে যা পড়লা কালকে এখান থেকে 5টা কমন চলে আসলো, যা পড়তে মনে চায় তাই পড়ো। কিন্তু আজকেই পৃথিবীর সব পড়ে শেষ করে দিতে হবে, এইরকম স্ট্র্যাটেজি আশা করি কেউ নিচ্ছ না। চোখ উল্টায় যাও, পেজ উল্টাইতে থাকো, যতটুকু চোখ বুলাতে পারি, যা চোখ বুলাবা তাই লাভ। কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগেই প্রত্যেকটা পেজ আমাকে আবার রিডিং দিয়ে যেতে হবে, এইরকম স্ট্র্যাটেজিতে যাওয়া যাবে না। কথা পরিষ্কার? আর কারো কোনো প্রশ্ন? অ্যাডমিট কার্ডে নট অ্যালাউড লিখা, হোয়াট? কি 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 নট অ্যালাউড? পেন্সিল? পেন্সিল এমন কিছু? এগুলো নিয়ে ঝামেলা করে না বাবা, এগুলো নিয়ে কোনো ঝামেলা করে না। পেন্সিল নোট এগুলো নিয়ে আসলে তেমন কিছু ঝামেলা করে না। এটা তুমি আহ, কোনো অনৈতিক কার্যক্রম চালাচ্ছ না, এইসব নিয়ে ভাবার দরকার নেই।
যদি না অ্যালাউ হয়, যদি না অ্যালাউ হয় তুমি সামনে জমা দিবা। এটা নিয়ে আবারও বলছে, এটা নিয়ে কেউ কোনো গ্যাঞ্জাম করবে না। আমি তোমাকে অভিজ্ঞতা থেকে বলতে পারি। ঠিক আছে? যদি ভয় পাও নিয়ে যাবা না। আর রাফ করতে কলম দিয়েই করতে পারবা। ভাইয়া রাতে ঘুম না আসলে কি করব? একটাই কাজ, ঘুম আনতে হবে। মোবাইলটা দূরে রাখবা, বিছানায় শুবা, অটোমেটিক ঘুম আসবে। ঘুম না আসে যাবে কোথায়? ঘুমের আর কাজ আছে? ফাইল নিয়ে যাওয়া যাবে কিনা? ক্লিয়ার ফাইল নিয়ে যাওয়া যাবে, ক্লিয়ার ব্যাগ নিয়ে যাওয়া যাবে, ক্লিয়ার। ওএমআর 5 মিনিট আগে দিবে, সবই 5 মিনিট আগে দিবে, কিন্তু ওপেন করতে পারবা ঠিক 10টার দিকেই। বিং চিলিং খুবই ভালো, তুমি যে একদম ভয় ডর পাচ্ছ না, এটাই দরকার। হ্যাঁ, এটাই দরকার। ফেস শো করতে হবে। ফেস এবং কান শো করতে হবে অ্যাটলিস্ট। ইনভিজিলেটর যখন সাইন করবে অবশ্যই অ্যাটলিস্ট শো করতে হবে। ফাহমিদা, অবশ্যই হিজাব পরা থাকলে অবশ্যই। ভাইয়া কলমের বিষয়টা বল পয়েন্ট, জেল পেন কোনোভাবেই নিবা না, ইট শুড বি বল পয়েন্ট। এরকম বল পয়েন্ট, মেটাডোর, পিন পয়েন্ট। পিন পয়েন্ট গুলো খুব একটা ভালো কাজ করে না, কারণ নামই তো পিন পয়েন্ট, তার মানে খুব চিকন কালি বের হবে, একটু মোটা কালি বের হলে ভালো। ভাইয়া হলে ঘড়ি দূরে থাকলে কি করব? আমি চোখে দেখতে পারি না দূর থেকে। তাহলে কোনো সমস্যা নাই। হলটা তোমার, তুমি গভর্নমেন্টকে টাকা দিচ্ছ এই পরীক্ষা দেওয়ার জন্য, তোমার সারা জীবনের স্বপ্নের ব্যাপার। যদি হলে ঘড়ি দূর থাকে, তুমি শুরুতেই স্যার দেখে বলে দিবে যে স্যার, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি না ঘড়িটা, সম্ভব হলে আমাদেরকে প্রত্যেক 10 মিনিট পর পর একটু ঘোষণা করে দিন যে 10 মিনিট চলে গেছে, 20 মিনিট চলে গেছে। অনেক প্রত্যেক সাধারণত বেশিরভাগ পরীক্ষা হলেই শিক্ষক স্পষ্ট করেই বলে দেয় আর 30 মিনিট, আর 20 মিনিট, আর 10 মিনিট। সেখান থেকে একটা আইডিয়া পাবা। আর তোমার যদি মনে হয়, তুমি চাইলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারো সময় কতটুকু আছে ইনভিজিলেটরকে। হাত তুললেই হবে যে স্যার কয়টা বাজে আমাকে একটু জানান, আমি ঘড়ি দেখতে পাচ্ছি না। ফিল ফ্রি। আবারও বলছি, বি কনফিডেন্ট অ্যান্ড রিল্যাক্স। বি কনফিডেন্ট অ্যান্ড রিল্যাক্স, যে চান্স আমি কালকে পাবোই ইনশাল্লাহ। কালকে আমার পরীক্ষা হবে সেরা, ইনশাল্লাহ আমি চান্স পাবোই। দ্যাট ইজ দ্য মোটো, নাথিং এলস। কলমের কালি কি বাহির থেকে দেখা লাগবে, নাকি যে কোনোটাই নেওয়া যাবে? আরে ভাই, এত এইসব কেউ দেখে না, কলম নিলেই হইছে। এত জটিলতা কে করছে জীবনে? ভাইয়া টেনশন হচ্ছে না তেমন? ভেরি গুড। অ্যাডমিট কার্ডে যে সাইন দেওয়া আছে সেই সাইনটাই তুমি কালকে অ্যাটেন্ডেন্স ফর্মে দিবা। তোমাদেরকে একটা অ্যাটেন্ডেন্স ফর্মে সাইন করতে হবে, তুমি যে উপস্থিত। তো অ্যাডমিট কার্ডে যেটা আছে সেখানে ওইটাই দিবা, ওই মানে ওইটাই দিবা। অ্যাডমিট কার্ডে যা আছে পরীক্ষায় তাই দিবা। জিকে ইংলিশ রিভিশনের শর্টকাট, জীবনে এতদিন ধরে যা পারছো পারলে একবার চোখ বুলাই নাও। জিকে ইংলিশ রিভিশনের শর্টকাট আর কি আছে? জিকে ইংলিশ তো আসলে এখন এত বেশি হয়ে গেছে, জিকে ইংলিশকে শর্ট করার আদৌ কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। মনে হয় আর শর্ট করার সুযোগ নাই। ভাইয়া কালকে কি শুধু ভিকারুননিসা থেকে 5কে এক্সামিনি? ভিকারুননিসা, নটরডেম, যেখান থেকে যত এক্সামিনেশনই হোক। এই আমার বাড়ি পঞ্চগড়, ঠিক আছে? আমি গ্রাম প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসছি। পঞ্চগড় বাংলাদেশ সবার উত্তরে, কেউ অনেকে চেনেও না। আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, পঞ্চম হয়েছি। আমি যদি এসব ভাবতাম যে ঢাকার স্টুডেন্টরাই সব সিট দখল করে ফেলবে, তাহলে কোনোদিনই হতো না। আমি সবসময় জানতাম যে আমি ঢাকা মেডিকেলেই চান্স পাবো, কেউ না পাইলেও আমি পাবো। দ্যাট শুড বি দ্য কনফিডেন্ট, দ্যাট শুড বি দ্য কনফিডেন্স। তোমার এই কনফিডেন্সের সাথেই পরীক্ষা হলে যাওয়া উচিত। যারা এসব চিন্তা করছো তারা পুরা ভুয়া চিন্তা করছো। তাহলে ওকে, আমরা মনে হয় যে উই ক্যান সাইন ইট অফ। সবার জন্য মন থেকে দোয়া থাকলো। যারা এক্সাম শেষে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, আমাদের সাথে যুক্ত থেকো। সম্ভব হলে আমরা প্রশ্নগুলো একসাথে চেষ্টা করবো সলভ করার, যাদের সাহস থাকবে সলভ করার। অনেকে এক্সাম দিয়ে আর সলভ টলভ করতে চায় না, রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু আমরা চেষ্টা করবো তোমাকে আফটার এক্সাম সাপোর্টটা দেওয়ার, একটা সলভ তৈরি করার। তো পরীক্ষা দিয়ে এসে সবাই অ্যাটলিস্ট আমাকে জানিও। আহ, আমার সাথে অনলাইনে তোমরা যখন অ্যাক্টিভ হবো, আমিও তখন অনলাইনে অ্যাক্টিভ হব পরীক্ষা শেষে। ওই সময় আমার অনলাইন অ্যাক্টিভিটিস থাকবে না। ঠিক আছে? রেজাল্ট কবে দিবে? রবিবার বা সোমবার, এই বিষয়ে সন্দেহ নাই। হয় রবিবার, না হলে সোমবার। একটু দেরি হতে পারে, যেহেতু এবছর সরকার চেঞ্জ হয়েছে। তার মানে যারা এবার পরীক্ষা নিচ্ছে তারা নতুন, তাদের বেশ কিছু জনের অভিজ্ঞতা নতুন। তো সেই সব বিষয়ে হালকা একটু সময় বেশি লাগতে পারে একদিন, কিন্তু সেটা নেভার লেট দেন টিউসডে। মঙ্গলবার পার হবে না, রবিবার সোমবারের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট হবে। ঠিক আছে? না, খাতায় রোল লেখার জন্য আলাদা কোনো সময় দেওয়া হবে না, ইট উইল বি উইদিন 1 আওয়ার, যা হবে 1 ঘন্টার মধ্যে।
ওকে, আমরা তাহলে শেষ করি। হোয়াট শুড দ্য মোটো? 3 লাইনে। মাথা থাকবে ঠান্ডা, চিন্তা হবে শুধু পরীক্ষা নিয়ে, এবং ইনশাল্লাহ কালকে সেরা পরীক্ষা হবে, আমি চান্স পাবো। ক্লিয়ার? ঠান্ডা মাথায় পরীক্ষা দিব, পৃথিবীর কোনো কিছু নিয়ে আমি দুশ্চিন্তা করব না, প্রচন্ড হাসি মুখে পরীক্ষা দিব, এবং আমি চান্স পাবো। আমি তেজগাঁও কলেজে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা শেষে আমার সামনের যে স্টুডেন্টটা ছিল, ও আমাকে বললো, ভাই তোমার পরীক্ষাটা মনে হয় খুব ভালো হয়েছে। আমি বললাম, কেন? তুমি তো কিভাবে বুঝলা এটা? হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? তুমি এটা কিভাবে বুঝলা? বললো, তুমি দেখলাম যে খুব হাসি মুখে পরীক্ষা দিচ্ছ, দাগাচ্ছ, আনন্দ, মজা মজা করে দাগাচ্ছ। দ্যাট ইজ এ স্ট্র্যাটেজি। একটা সেকেন্ডের জন্য আমি পৃথিবীর কোনো কিছু নিয়ে ভাবিনি। প্রশ্ন আসছে, ধর এটা কোনো প্রশ্ন হলো দাগা, দের এটা কোনো প্রশ্ন? বেশিরভাগ প্রশ্নকে আমার এমন মনে হয়েছিল, কত কঠিন কঠিন পড়া আমরা পড়ি মেডিকেলে, কত সহজ সহজ নিয়ে আসবে কালকে, ওই এভাবেই উত্তর করে দিবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষিত করুক। দেখা হবে বিজয়ে। তোমার ফোনের অপেক্ষায় থাকছি আমি রেজাল্ট পাওয়ার পর, তোমার মেসেজের অপেক্ষায় থাকছি, তোমার সেই কমেন্টের অপেক্ষায় থাকলাম যে ভাইয়া এই মেডিকেলে চান্স পেয়ে গেছি। তখন আমার নিজেকে সার্থক বলে মনে হবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আসসালামু আলাইকুম।